হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমরা খুব শীঘ্রই 100+ সংবিধানের প্রশ্ন নিয়ে আসবো। সেই কথা মতো কিন্তু আমরা আজ রয়েছি আজকে গুরুত্বপূর্ণ 100+ এমসিকিউ ভারতের সংবিধান থেকে। ঠিক আছে, যেগুলো কিন্তু তোমাদের সকল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। কোনো প্রশ্নটা এমন নেই যে যেটা কোনো পরীক্ষায় আসেনি। 100-এরও বেশি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় এসেছে। এখানে বেশিরভাগ আমরা নিয়েছি WBCS, এসএসসি তোমাদের MTS, CGL, CHSL এগুলো থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে তোমাদের পিএসসি থেকে নেওয়া হয়েছে, পিএসসি পাবলিক ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে নেওয়া হয়েছে। এরকম কলকাতা পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এগুলো থেকে কিন্তু নেওয়া হয়েছে সংবিধানের প্রশ্নগুলো। তো সবাইকে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্যই কিন্তু আজকে নেওয়া আসা। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হচ্ছে যারা চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা রেগুলার নিয়ে আসি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এখন চলে যাই আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, হচ্ছে ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, আচ্ছা অপশান নাম্বার এ 26শে নভেম্বর। ঠিক আছে, 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় কাকে? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান নাম্বার বি আর আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর, যার পুরো নাম হচ্ছে কি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তারপর দেখো 3 নম্বর, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্যের সংখ্যা কত ছিল? এখানে সঠিক অ্যান্সার কী যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 389 জন ছিল। তারপর চলে যাব পরবর্তী, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা সঠিক অ্যান্সার কী হবে, অপশান নাম্বার ডি, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, সবার জন্য কর্মসংস্থানের সমান সুযোগ। আমরা আজকে এই কর্মসংস্থানের জন্যই কিন্তু আমাদের এত সব প্রিপারেশন, এত সব পড়াশোনা। তো সেই কর্মসংস্থান সবার জন্য সমান সুযোগ নিম্নের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অনুচ্ছেদ 16তে রয়েছে। তারপরে চলে যাও, তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত একটি ড্যাশ। সঠিক অ্যান্সার কী যাবে, হচ্ছে অপশান নাম্বার সি, প্রজাতন্ত্র। ভারত একটি কিন্তু প্রজাতন্ত্র রাষ্ট্র। এছাড়া আমাদের ভারতের সংবিধান অনুযায়ী, ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, সেই প্রস্তাবনা অনুসারে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। এই যে কথাগুলো একটু মনে রাখবে, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। তারপর চলে যাব 7 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার কে ছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, হচ্ছে অপশান নাম্বার এ, জি ভি মাভালঙ্কার। তারপরে চলে যাও পরবর্তী, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটা সঠিক অ্যান্সার কী যাবে, আচ্ছা অপশান নাম্বার সি, 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর। তারপরে দেখো 9 নম্বর, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? ভারত কবে, না হচ্ছে 1950 সালে। তারপরে ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করার জন্য? ভারতের যে সংবিধান রচনা করার জন্য গণপরিষদের কত সময় লেগেছিল? এটা সঠিক অ্যান্সার আসবে প্রায় 3 বছর কিন্তু সময় লেগেছিল। তারপর দেখো ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শ্রমিকদের জন্য জীবিকার মজুরি ইত্যাদি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল? শ্রমিকদের জন্য জীবিকার মজুরি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল কোন অনুচ্ছেদে?
এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অনুচ্ছেদ 43। অনুচ্ছেদ 43-এ বলা হয়েছে। তারপরে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা সঠিক অ্যান্সার আসবে কি না, হচ্ছে 42তম সংশোধনীর মাধ্যমে। তাহলে ভারতের রাষ্ট্রীয় প্রতীকের দেবনাগরী হরফে সত্যমেব জয়তে লেখা রয়েছে। দেবনাগরী হরফে কিন্তু সত্যমেব জয়তে লেখা রয়েছে। এই যে উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তার পরবর্তী, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যারা পরামর্শ অনুসারে তার কার্য সম্পাদন করে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সহায়তা এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটা মন্ত্রী পরিষদ থাকবে, যারা পরামর্শ অনুসারে কার্য সম্পন্ন করবে? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে অপশান নাম্বার সি, অনুচ্ছেদ 74(1)কে বলা হয়েছে। তারপরে দেখো, গণপরিষদ ভারতের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য কবে একটি খসড়া কমিটি গঠন করে? গণপরিষদ ভারতের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য কবে একটি খসড়া কমিটি গঠন করে? এটা সঠিক অ্যান্সার যাবে 29শে আগস্ট 1947। 29শে আগস্ট 1947 সালে। তার পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি 44তম সংশোধনীর মাধ্যমে বিশেষ পরিবর্তন করা হয়? 44তম সংশোধনীর মাধ্যমে বিশেষ পরিবর্তন করা হয়, সেটা হচ্ছে কোন অনুচ্ছেদ? সেটা হচ্ছে 300A অনুচ্ছেদটিকে 44তম সংশোধনীর মাধ্যমে বিশেষ পরিবর্তন করা হয়। তারপর দেখো, অনুচ্ছেদ 32কে কে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছে? সংবিধানের হৃদয় এবং আত্মা বলে কে অভিহিত করেছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। তারপরে চলে যাব 18 নম্বর, ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধান অবজেক্টিভ রিজলিউশন এর প্রস্তাব দেন? উদ্দেশ্য সমাধানের প্রস্তাব দেন কে 1946 সালে ভারতের সংবিধান গঠনের পূর্বে? এটা সঠিক অ্যান্সার হিসেবে অপশান নাম্বার এ, জওহরলাল নেহেরু। তারপরে দেখো, সংসদে অবকাশ চলাকালীন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? সংসদের অবকাশ চলাকালীন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার ডি, অনুচ্ছেদ 123। তোমাদের এই প্রশ্নগুলো, যে উত্তরগুলো তোমাদের অজানা মনে হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু একটু খাতায় নোট করে রেখে দাও বা স্ক্রিনশট নিয়ে রাখো, মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখো। তার পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 17, ভারতের সংবিধানের যে অনুচ্ছেদ 17 নিম্নের কোনটি জারি করে? অনুচ্ছেদ 17 কি জারি করে না, হচ্ছে অস্পৃশ্যতা প্রথার বিলুপ্তি। তার পরবর্তী, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য গঠন এবং সীমানা পরিবর্তন সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে? রাজ্য গঠন এবং সীমানা পরিবর্তন সম্পর্কে বিশেষ বিবরণ রয়েছে। এটা কত নম্বর অনুচ্ছেদ না, হচ্ছে অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3-এ বলা রয়েছে। তার পরবর্তী, রাষ্ট্রপতির সম্মতি এবং শপথ সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? এটা সঠিক অ্যান্সার কী হবে? হচ্ছে অপশান নাম্বার বি, ধারা 60। ধারা 60-এ কিন্তু রয়েছে এই যে রাষ্ট্রপতির সম্মতি এবং শপথ সম্পর্কযুক্ত তথ্য রয়েছে। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণীত মৌলিক অধিকার অনুযায়ী রাষ্ট্র কোন
বয়সের শিশুদের আবশ্যিক শিক্ষা দিতে বাধ্য? ভারতীয় সংবিধানে প্রণীত মৌলিক যে অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার অনুযায়ী রাষ্ট্র কোন বয়সের শিশুদের আবশ্যিক শিক্ষা দিতে বাধ্য? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার বি, 6 থেকে 14 বছর। 6 থেকে 14 বছর শিশুদের কিন্তু শিক্ষা দিতে কিন্তু আবশ্যিক। তারপরে দেখো 24 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারাটি নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা ব্যাখ্যা দেয়? নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা ব্যাখ্যা দেয়, এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? না, এটা রয়েছে তোমাদের 10 নম্বর ধারা। 10 নম্বর ধারা। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের একজন নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল থাকবেন যিনি ড্যাশ দ্বারা নির্বাচিত হবেন। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের একজন নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল থাকবেন যিনি ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হবেন। তিনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? তিনি নিয়ন্ত্রিত হবেন কিন্তু অপশান নাম্বার সি, ভারতের রাষ্ট্রপতি। যিনি রাষ্ট্রপতি থাকবেন তার দ্বারা নিয়ন্ত্রণ হবেন। তারপরে দেখো 26 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী ড্যাশের আদেশ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারককে অপসারিত করা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারিত করা যাবে না, এটা কত নম্বর মানে সংবিধান অনুযায়ী কার আদেশ? এটা সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশান নাম্বার ডি, রাষ্ট্রপতি না আদেশ দিলে সুপ্রিম কোর্টের বিচারককে অপসারিত করা যাবে না। তারপরে দেখো 27 নম্বর, নিম্নের কোন অনুচ্ছেদে পাবলিক কমিশনের কর্মসূচি বর্ণিত রয়েছে? পাবলিক কমিশনের কর্মসূচি বর্ণিত রয়েছে কোন অনুচ্ছেদে? এটা সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশান নাম্বার বি, 320 নম্বর অনুচ্ছেদ। 320 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। এই অনুচ্ছেদগুলো প্রত্যেকটা ধারা কিন্তু এগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছ বা ডাব্লিউবিসিএস ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই। কারণ তোমরা সিজিএলের প্রশ্ন আমরা আলোচনা করেছি, সেখানে দেখবে 9 তারিখ এবং 10 তারিখের আমরা আলোচনা করেছিলাম 40টা প্রশ্ন, তার মধ্যে মনে হয় 3-4টা মনে হয় সংবিধান থেকে কিন্তু প্রশ্ন ছিল। এই জন্য বলছি সংবিধানের প্রশ্নগুলো আর প্রত্যেকটা কিন্তু ধারা থেকে প্রশ্ন ছিল, তো ধারাগুলো একটু ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন কী রয়েছে এখানে? না 19 নম্বর অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকার বলতে কী বোঝায়? 19 নম্বর যে অনুচ্ছেদটা রয়েছে সেই অনুচ্ছেদে বর্ণিত যে স্বাধীনতার অধিকার বলতে কী বোঝানো হয়েছে? না হচ্ছে সভা ও সমিতি গঠনের কথা বলা হয়েছে। তারপরে দেখো নিম্নের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ওপর অভিযোগ আনার কথা বর্ণিত রয়েছে? রাষ্ট্রপতির ওপর অভিযোগ আনার কথা বর্ণিত রয়েছে, এটা কোন অনুচ্ছেদে? না হচ্ছে এটা অনুচ্ছেদ 61তে বলা রয়েছে। তারপরে দেখো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর 167 নম্বর অধ্যায়ের উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? অপশান নাম্বার ডি, এ ও বি উভয়। অর্থাৎ কি না এখানে রয়েছে ক্রিমিনাল কেস আর হচ্ছে সিভিল কেস, এবং সিভিল কেস উল্লেখ রয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর 167 নম্বর অধ্যায়। তারপরে চলে যাবো 31 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবনধারণ ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা প্রদান করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অনুচ্ছেদ 21। তারপরে দেখো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সাংবিধানের প্রতিবিধানের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? না এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অনুচ্ছেদ 32। 32 নম্বর প্রশ্নে 32 অনুচ্ছেদ। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন অনুচ্ছেদটি অর্থ বিল প্রসঙ্গে বিশেষ কার্যাবলীর নির্দেশ দেয়? এটা দেখো ভারতের সংবিধানের 20 অনুচ্ছেদে ড্যাশের সাথে সম্পর্কিত। 20 নম্বর যে অনুচ্ছেদ সেটা কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত? না হচ্ছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। এই 20 নম্বর অনুচ্ছেদের সঙ্গে কিন্তু যুক্ত এটা। তারপরে দেখো নিম্নের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? এটা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হয়ে যাবে
51 51 অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। তারপরে দেখো বর্তমানে ভারতীয় সংবিধানের কটি মৌলিক অধিকার রয়েছে? ভারতের সংবিধানে কটি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে? হচ্ছে 6টি মৌলিক অধিকার রয়েছে। যথা কি কি? একটা দেখো, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে বলতে পারলে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, আর একটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6খানা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে। তারপরে দেখো 37 নম্বর, সংসদের 44তম সংশোধনের মাধ্যমে নিচের কোনটি বাতিল হয়েছে? 44তম যে সংশোধন হয়েছিল সেই সংশোধনীতে কোনটি বাতিল করা হয়েছে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার। তারপরে দেখো পরবর্তী 38 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সিকিম রাজ্যের বিশেষ বিধানের সাথে সম্পর্কিত? সিকিম রাজ্যের বিশেষ বিধানের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদ? না হচ্ছে 371F, 371F ধারা। তারপরে দেখো 39, নিম্নলিখিত বিবৃতিগুলি কোনটি বা কোনগুলি, এটা হচ্ছে কোনটি বা কোনগুলি সঠিক? কোনটি বা কোনগুলি সঠিক? এই যে বিবৃতি দেওয়া আছে, 3টা বিবৃতি দেওয়া আছে, এগুলো কোনটি সঠিক? তো বিবৃতিগুলো আগে দেখে নাও কী কী রয়েছে। যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে কে? রাজ্যের নির্বাচন কমিশন। তারপরে দেখো, রাজ্যের নির্বাচন কমিশনার নিযুক্ত হন ভারতের প্রধান নির্বাচন কমিশনার দ্বারা। রাজ্যে যে নির্বাচন কমিশনার নিযুক্ত হবেন তিনি কিন্তু ভারতের প্রধান নির্বাচন কমিশন দ্বারা। তার একটা কী দেওয়া আছে? না, রাজ্য আইনসভার ক্ষমতা আছে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ের আইন তৈরি করার। রাজ্যের আইনসভার ক্ষমতা আছে যে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ের আইন তৈরি করা। তাহলে এখানে কোনটা সঠিক, কোনগুলো সঠিক আছে? 2, 1 ও 2, 1, 2, 3, না হচ্ছে 1 আর 3? সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু আমাদের কত নম্বর? 39 নম্বর প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু অপশান নাম্বার 1 এবং 3, এইটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তাহলে কি 1 আর 3-এ কী রয়েছে একটু দেখে নাও। যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন, এটা ঠিক আছে। আর একটা হচ্ছে কি, রাজ্য আইনসভার ক্ষমতা আছে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ের আইন তৈরি করা। তারপরে চলে যাবো 40 নম্বর প্রশ্ন। 40 নম্বরে কী রয়েছে দেখো, নিম্নে উল্লিখিত কোনটি কেন্দ্রীয় ক্যাবিনেট সংক্রান্ত ব্যাখ্যা সঠিক নয়? কেন্দ্রীয় ক্যাবিনেট সংক্রান্ত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা সঠিক নয়, নিচের কোনটা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ই, এটি সংসদের অংশ। এটি সংসদের অংশ, এটা ঠিক নয়। বাকি দেখো, এটি সংসদের প্রতি দায়িত্বশীল, এটি যতক্ষণ সংসদের আস্থা থাকে ততক্ষণ ক্ষমতা ভোগ করে, আর সংসদের বাইরে কোনো ব্যক্তি কখনো ক্যাবিনেট সদস্য হতে পারে না। সংসদের বাইরে কোনো ব্যক্তি কখনো ক্যাবিনেটের সদস্য হতে পারে না। বাকি আর সবগুলো, আর শুধু এই 3টে কিন্তু সঠিক। বাকি এই যে এটি সংসদের অংশ, এটা কিন্তু এই যে ব্যাখ্যাটা, এটা কিন্তু সঠিক নয়। তারপরে চলে যাব আমরা 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন কী রয়েছে? না হচ্ছে পার্লামেন্টের গঠন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? পার্লামেন্টের গঠন, পার্লামেন্টের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার ই, রাজ্যসভায় রাজ্যগুলি প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। রাজ্যসভার রাজ্যগুলির প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন, এটা সঠিক নয়। বাকিগুলো দেখো, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন, এটা ঠিক আছে। রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্য থাকেন, এটাও ঠিক। আর হচ্ছে লোকসভায় তপশিল জাতি উপজাতির জন্য আসন সংরক্ষণ আছে, এটাও সঠিক। তারপরে দেখো, নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়? ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়, কোনটি নয় বলেছে এখানে, দেখেছেন? তাহলে অপশান নম্বর হয়ে যাবে সি, সমস্ত সম্পত্তি রক্ষা।
সমস্ত সম্পত্তি রক্ষায়, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে, কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। বাকিগুলো দেখো, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এটা কিন্তু একদম মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। দেশকে রক্ষা করা, এটাও। আর নিজের 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা, নিজের 6 থেকে 14 বছরের শিশুদের কিন্তু শিক্ষার সুযোগ করা, এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সমস্ত সম্পত্তি রক্ষা করা, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। তারপরে দেখো, পঞ্চায়েত সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিধানগুলি নিম্নে উল্লিখিত কোন রাজ্যে প্রযোজ্য নয়? পঞ্চায়েত সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিধানগুলি নিম্নে কোন রাজ্যের প্রযোজ্য নয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, হচ্ছে মেঘালয়। মেঘালয় কিন্তু এটা প্রযোজ্য নয়। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের 11তম তপশিলিতে ক্ষমতার বন্টন করা হয়েছে। ভারতীয় সংবিধানের 11তম তপশিলিতে ক্ষমতার বন্টন করা হয়েছে কিসের মধ্যে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্রাম সভা ও পঞ্চায়েত সভার মধ্যে কিন্তু বন্টন করা হয়েছে। তারপরে দেখো, পঞ্চায়েতে নির্বাচন সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে কার? না, হচ্ছে রাজ্য আইনসভার। তারপর চলে যাব 46। ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের জন্য নিচের কোন আইন বা কমিশন ভূমিকা পালন করেছিল? ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের জন্য নিচের কোন আইন বা কমিশন ভূমিকা পালন করেছিল? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার সি, ভারত শাসন আইন 1935। ঠিক আছে, ভারত শাসন আইন 1935। তার পরবর্তী দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় কিন্তু রেলমন্ত্রী কোনোদিন ছিলেন না, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ছিলেন। তারপরে দেখো, লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত? না, হচ্ছে অপশান নাম্বার সি, 545। তারপরে চলে যাবো আমরা 49 নম্বর প্রশ্নে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে কোথায়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশান নাম্বার এ, জেনেভায় রয়েছে। তারপর চলে যাবো 50 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু প্রায় একদম মিডল পজিশানে চলে এসেছি। সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? 370 ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এটা আশা করি সবাই পারবে। এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার বি, জম্মু ও কাশ্মীর। তারপরে দেখো, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? জিরো আওয়ার বলতে সংবিধানের কোন সময়কে বোঝায়? না, হচ্ছে এটা 12টা থেকে 1টা। ঠিক আছে, 12টা থেকে 1টা এই সময়টাকে কিন্তু সংসদের জিরো আওয়ার বলা হয়। তার পরবর্তী দেখো, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। আগে কিন্তু 21 বছর হলে কিন্তু ভোট দিতে পারতো, কিন্তু এখন আমরা 18 বছর হয়ে গেলে কিন্তু ভোট দিতে পারবে। তারপরে এখন সঠিক অ্যান্সার আসবে এটা অপশান নাম্বার বি, 52তম সংশোধনী দ্বারা কিন্তু এটা করা হয়েছে। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, জন্মস্থান ভেদে বিভেদকে নিষিদ্ধ করেছে? ভারতের সংবিধানে কোন ধারা ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, জন্মস্থান ভেদে যে বিভেদ, সেই বিভেদটাকে নিষিদ্ধ করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 15 নম্বর ধারা। তারপরে চলে যাব 54 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় বিলুপ্তি বিষয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের বিলুপ্তি বিষয়ে যে আলোচনা করা হয়েছে, এটা কি বিলুপ্তি? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার বি, অস্পৃশ্যতা বিলুপ্তি বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই 17 নম্বর ধারায়। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে? ইন্টারনেট ব্যবহার একটা মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার সি, 19 নম্বর। ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো 56 নম্বর প্রশ্ন। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্বাচনের পর দল ত্যাগকে বেআইনি ঘোষণা করা হয়েছে?
দল ত্যাগকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে 52তম সংশোধনের মাধ্যমে। তার পরবর্তী যাওয়ার আগে তোমাদের বলি, যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টারে যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু আমরা এসএসসি এমটিএস এর অনেক পিডিএফ দিয়েছি। আমরা যেগুলো ক্লাস হয় আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ দেওয়া হয় এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামে যুক্ত না হলে কিন্তু পিডিএফ দেওয়া কোনো মতেই সম্ভব নয়। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি আরোপিত হয়েছে? সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে এই জিএসটি আরোপ করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার ডি, 101তম সংশোধন, 101তম সংশোধনীর মাধ্যমেই। তারপরে চলে যাব 1928 সালে কংগ্রেস নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ভারতের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন কে? 1928 সালে কংগ্রেস নেতাদের নিয়ে একটা কমিটি তৈরি হয়েছিল, সেই সংবিধানের খসড়া তৈরি করেছিল, সেই কমিটির প্রধান ছিলেন কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? অপশান নাম্বার সি, মতিলাল নেহেরু। তারপরে দেখো ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, তিনি পুনর্নির্বাচিত হওয়ার যোগ্য নয়। এটা কিন্তু সঠিক নয়, তিনি পুনর্নির্বাচিত হতে পারেন। তারপরে দেখো তার বয়স 35 বছরের কম হবে না, এটা সঠিক। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন সংস্থার দ্বারা তিনি কিন্তু নির্বাচিত হন। আর হচ্ছে তার কার্যকাল 5 বছর হয়ে গেল। এর পরবর্তী চলে যাব 60 নম্বর প্রশ্ন, অনাস্থা প্রস্তাব আনা যায় যার বিরুদ্ধে? কার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মন্ত্রিসভার কিন্তু অনাস্থা প্রস্তাব আনা যায়। তারপরে দেখো 61, তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত ব্যক্তিরা রাষ্ট্র বা তার প্রতিষ্ঠান দ্বারা বৈষম্যমূলক আচরণ পেতে পারে না। তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তারা কিন্তু ব্যক্তিরা কিন্তু রাষ্ট্র বা তার প্রতিষ্ঠান দ্বারা যে বৈষম্যমূলক আচরণ পেতে পারেন না, সংবিধানের কোন ধারায় বলে সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যা দিয়েছে? সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে অপশান নাম্বার সি, 14 থেকে 21 নম্বর ধারায় কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ সমতা ব্যবস্থা করে? সমতার ব্যবস্থা করে, এটা কত নম্বর? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ভারতের সংবিধানের 14 থেকে 15 নম্বর ধারায় কিন্তু এই সমতার ব্যবস্থাটা কিন্তু করেছে। তারপর দেখো 63, ভারতের সংবিধান সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এটা সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে অপশান নাম্বার সি, প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য। এটা কিন্তু সঠিক নয়, বাকিগুলো সবগুলো সঠিক। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দগুলি মূল সংবিধানের অংশ ছিল না। প্রস্তাবনা ভারতের সংবিধানের লক্ষ্যকে বিবৃত করে, আর হচ্ছে প্রজাতন্ত্রের সংবিধানের আয়ত্তাধীন সমস্ত কর্তৃত্বের উৎস হিসাবে জনগণের বোঝায়। ঠিক আছে। তারপর দেখো 64 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি স্পিকার্স পারসেপটিভ বইটির লেখক কে? ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি স্পিকার্স পারসপেক্টিভ বইটির লেখক কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, মীরা কুমারী। তারপর চলে যাব 65 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি সম্পত্তির অধিকারের ব্যাখ্যা দেয়? এটা কত নম্বর ধারা না, হচ্ছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 300 এ ধারা। তারপরে দেখো নতুন লোকসভা গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? নতুন যে লোকসভায় গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, প্রোটেম স্পিকার। তারপরে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং অন্যান্য বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য যে বিচারপতি তাদেরকে নিয়োগ করেন কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন। তারপরে দেখো ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তাদের বয়স হয় ড্যাশের কম। কত বছরের কম হলেই তাদেরকে যে কারখানায় কাজে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এটা বলা হয়েছে কিন্তু সংশোধনের 24 নম্বর ধারায়। সেটা কত বছরের বয়সী শিশুদের? এটা সঠিক অ্যান্সার হবে 14 বছরের কম। যদি 14 বছরের কম যদি শিশু বয়স হয়, কিন্তু তাকে কিন্তু কারখানায় কাজ করানো যাবে না। ঠিক আছে, তারপর দেখো 69 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে? কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের একটি মৌলিক স্বাধীনতার প্রদানের অঙ্গীকার করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার সি, 19 নম্বর ধারা। 19 নম্বর ধারায়। তারপরে দেখো মৌলিক অধিকার। মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের? এটা সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশান নাম্বার ডি, এ ও বি, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কিন্তু এটা একটা কাজ যে যিনি মৌলিক অধিকার যে কার্যকর করার দায়িত্ব, মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কিন্তু এটা কাজ। তারপরে দেখো 71 নম্বর প্রশ্ন। সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকার খর্ব হলে, মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে ভারতের যে কোনো নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। যদি কারোর মৌলিক অধিকার যদি খর্ব হয়ে থাকে, তিনি যদি মনে করেন, তাহলে তিনি কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবেন। এটা সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশান নাম্বার 32। অপশান নাম্বার 32 নম্বর ধারায় কিন্তু এটা বলা রয়েছে। তারপরে দেখো 72 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে, শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে কাদের? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, শিশুদের কিন্তু এই শোষণের বিরুদ্ধে রক্ষা করে। এটা কিন্তু ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে যে অধিকার, সেই অধিকারটা রক্ষা করে কিন্তু শিশুদের। তারপরে দেখো কোন স্বাধীনতাকে গণতন্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়েছে? গণতন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয়েছে হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বিষয়বস্তু হলো, 19 নম্বর ধারার বিষয়বস্তু কি? না হচ্ছে স্বাধীনতার অধিকার। এইরকম প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এইভাবেই প্রশ্ন আসবে, তো সেগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ভালো করে পড়াশোনা করো, তো সঠিক অ্যান্সার করে দিয়ে আসতে কিন্তু পারবে। এর পরবর্তী চলে যাবো আমরা 75 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান প্রথম সংশোধনী কবে করা হয়? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়? না, এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার বি, 1951 সালে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের খসড়া কমিটির কতজন সদস্য ছিল? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির কতজন সদস্য ছিল? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার বি, 7জন ছিল। তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধান রয়েছে? এটা সঠিক অ্যান্সার আসবে অংশ 8 নম্বর অংশে রয়েছে। তারপরে দেখো ভারতীয় সংবিধানে সংবিধানের সংশোধনের পদ্ধতি নিচের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে কিছু এই পরপর আমরা কোন দেশের সংবিধান থেকে কীটা নেওয়া হয়েছে সেটা একটু আমরা জেনে নেব পরপর। তো এখানে সংবিধানের সংশোধনী পদ্ধতি এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? না হচ্ছে এটা অপশান নাম্বার সি, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধানের সংশোধনী পদ্ধতি। তারপর দেখো কোন সালে ভারতীয় গণপরিষদের জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা ও অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে ভারতের সংবিধানে 370 নম্বর অনুচ্ছেদ গ্রহণ করে? কোন সালে ভারতীয় গণপরিষদের জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা এবং অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে ভারতের সংবিধান 370 অনুচ্ছেদ গ্রহণ করে? এটা সঠিক অ্যান্সার কী হবে? না অপশান নাম্বার বি, 1949 সালে। তারপর দেখো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ কত নম্বর অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করে? ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করে কত নম্বর অনুচ্ছেদ? না হচ্ছে অপশান নাম্বার ডি, 44 নম্বর অনুচ্ছেদ। তারপরে দেখো ভারতীয় সংবিধানের বর্ণিত জরুরি অবস্থা ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জরুরি অবস্থা ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
না হচ্ছে জার্মানি। জার্মানি থেকে গৃহীত হয়েছে। তারপর দেখো ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা গৃহীত হয়েছে অপশান নাম্বার সি, কানাডা। কানাডা থেকে গৃহীত হয়েছে। তারপরে চলে যাব 73 নম্বর, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, রাশিয়া। তার পরবর্তী চলে যাব ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? না, এটা গৃহীত হয়েছে অপশান নাম্বার এ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে। তারপরে দেখো সংবিধানের শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সংসদীয় শাসন। সংসদীয় শাসন ব্যবস্থা এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। তারপরে দেখো ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা। একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অপশান নাম্বার ডি, গ্রেট ব্রিটেন। এটাও কিন্তু গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু এই যে কোনটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা একটু ভালো করে নোট করে রাখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? না হচ্ছে এটা আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো ভারতীয় সংবিধানের বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? লোকপালের ধারণা এটা নেওয়া হয়েছে সুইডেন। সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের সংশোধন পদ্ধতি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? না, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো নিম্নলিখিত কোনটির দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছে? কোনটির দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছে? না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ভারতীয় গণপরিষদ। ভারতীয় গণপরিষদের দ্বারা কিন্তু সংবিধান গৃহীত হয়েছে। তার পরবর্তী কত নম্বর ধারায় অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? হাইকোর্ট রিট জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? এটা কিন্তু এই রিসেন্ট কিন্তু সিজিএলে কিন্তু সিএইচএসএলে কিন্তু পড়েছে, এসএসসি এমটিএস সিএইচএসএল পড়েছে। তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার এ, 226 নম্বর অনুচ্ছেদ। 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু হাইকোর্ট রিট জারি করতে পারে। এর পরবর্তী রেখেছি কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে? না, এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার এ, 32 নম্বর অনুচ্ছেদ। 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। তার পরবর্তী চলে যাও 93 প্রশ্ন, ভারতের সংবিধানে গৃহীত হওয়ার সময় কয়টি তপশিলি ছিল? ভারতীয় সংবিধান যখন গৃহীত হয় তখন তপশিলি কতটি ছিল? না হচ্ছে 8টি। তারপর দেখো ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশিল রয়েছে? বর্তমানে কয়টি তপশিল রয়েছে? না হচ্ছে 12টি তপশিল রয়েছে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনী? ভারতের সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে মৈথিলি, সাঁওতালি, ডোগরি ইত্যাদি ভাষাগুলো সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়? এই যে ভারতের সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে মৈথিলি, সাঁওতালি, ডোগরি ইত্যাদি ভাষাগুলিকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 32 নম্বর সংবিধানের সংশোধনীর মাধ্যমে, কিন্তু যেটা 2003 সালে হয়। 2003 সালে 32 নম্বর যে সংশোধনী হয়েছিল সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ভাষাগুলোকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়। তবে দেখো সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সংবিধানের সংশোধনী পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে 368 নম্বর ধারা। 368 নম্বর ধারা। তারপর দেখো সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে? তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে 15 থেকে 16 নম্বর ধারা। 15 থেকে 16 নম্বর ধারা। তারপর দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে 44তম সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল 1978 সালে। 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই যে কী করা হয়েছে না, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর চলে যাব কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে আমাদের ভারত। এই ভারতটাকে কিন্তু আইনজীবীদের স্বর্গরাজ বলে বলা হয় ভারতের সংবিধানকে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো কে সংবিধান পরিষদের অবতারণা করেন? ভারতের সংবিধানের দর্শন কাঠামো কে সংবিধান পরিষদের অবতারণা করেন? না, এটা হচ্ছে
জওহরলাল নেহরু। তারপরে দেখো 101, কোন দেশের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে? সবথেকে বড় এবং লিখিত সংবিধান রয়েছে কিন্তু আমাদের ভারতের। তারপরে দেখো 102, আজকের এটাই কিন্তু আমাদের শেষ প্রশ্ন। ভারতের সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? ভারতের সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 114 দিন। 114 দিন কিন্তু সময় লেগেছিল। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের মোট আজকে আমরা 102খানা কিন্তু সংবিধানের ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, কোনো প্রশ্নটাই নেই যেটা কোনো পরীক্ষায় আসেনি, প্রত্যেকটা প্রশ্নই এসেছে, সেইভাবে আমরা নিয়ে এসেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা সহজেই আপডেট পেয়ে যাও। এছাড়া আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে কিন্তু যুক্ত হতে হবে, যেখানে তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে এই টেলিগ্রাম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।